পরে 20 তারিখে এক্সাম দিলাম। লিসেনিং তো প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছিল। তা স্যার ওটা আগে বলেছিল যে লিসেনিং এর প্যাটার্নটা চেঞ্জ হবে। তো ওটা তেমন প্রবলেমেটিক হয়নি। কারণ তো রাইটিংটা দিলাম। রাইটিংটা নিজের মতো করে লিখে চলে আসলাম আরকি। তারপর রাইটিং এ বেশি পেলাম, 7 পাইলাম। তো আমি যেটা বলব যে নার্ভাস থাকা যাবে না। আর যত বেশি প্র্যাকটিস করা যায় স্পিকিং হচ্ছে স্যারের কাছে প্র্যাকটিস করে। স্যার অনেক ভালো মানে এক্সামিনার স্পিকিং এর। ডেইলি যদি আমি ডেইলি প্র্যাকটিস করেছি এখানে। তো ডেইলি প্র্যাকটিসের জন্য আমার স্পিকিংটা একটু মানে ডেভেলপ হয়েছিল। যদিও হচ্ছে আমি শুরু থেকে স্পিকিং করছি এখানে। বলতে পারেন যে আর টাইপ অফ কোশ্চেন যেটা প্যাটার্ন গুলো কি হয়, যে লিসেনিং এ আমি বলছিলাম যে লেখেন মানে স্পেলিং ফার্স্টে এমসিকিউ ছিল, মানে ৩টার মতো এমসিকিউ প্রথমে ছিল। এমসিকিউ আসছে, হ্যাঁ, হ্যাঁ। এটা তো রেয়ার। রেয়ার, হ্যাঁ। বাট কিন্তু আপনি তারপর করাইছিলেন মনে হয়। হ্যাঁ, আমার এখানে এখন এই কথা বললেই ওরা বলে আমি তো ভালো না, ভালো যায় থাকো। আমি যখন করাচ্ছি তখন আপনি বলছেন এটা সুপার ডিফিকাল্টি, তাই না? অনেকজন বলে এই কঠিন কোশ্চেন গুলো দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। বাট এবং আমার অনেকগুলো আপনার প্র্যাকটিস সেশনে দেখেন পার্ট 1 এ এমসিকিউ থাকে। হ্যাঁ। তো ওইটা আবার অনেকজন মনে করে খুব ডিফিকাল্ট, এটা করা ঠিক না, হ্যান ত্যান। বাট রিয়েলিটি হচ্ছে আপনি যদি ডিফিকাল্টিস ফেস করেন এখানে, রিয়েল টেস্টে ডিফিকাল্ট হলে ইটস ওকে, ইটস খুব ওকে। হ্যাঁ, বেশি ওটাতে মেজর প্যারা হবে না সমস্যা তখন। হবে না। হ্যাঁ। বাট এখন আমি আপনাকে এত সিম্পল কোশ্চেন করাচ্ছি, যদি এরকম হয় তারপরে রিয়েল টেস্টে দেখলেন কঠিন, তখন তারপরে আপনি যাওয়ার সময় আমার গ্লাস গ্লাস ভেঙে সে এই জন্য কঠিন করাই, নাথিং এলস। হ্যাঁ, আরেকটা কথা কি, স্যার সব টাইপের কোয়েশ্চেনই প্র্যাকটিস করায়। যেহেতু মানে কোনো কোয়েশ্চেন ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই ওখানে। যদি ইররিলেভেন্ট কোয়েশ্চেনও আসে তাহলেও স্যারের করানোর মধ্যেই আসবে। এবং স্যারের কাছে আমরা সাজেশন নিয়েছিলাম যে কোন মানে রাইটিং এ কোনটা আসতে পারে। সো 2 পার্ট কোয়েশ্চেনই আসছিল। সাজেশন কি একটা ওটা এসেছিল, এবং ওই যে একটু আনইউজুয়াল টেবিল আসছিল। তো ওটা সমস্যা হয়নি যেহেতু আনইউজুয়াল টেবিলটা দেখেন, আমরা কি বলে ওই যে লোকনাথ। লোকমাতে হ্যাঁ, গিয়ে বললাম না, এখনকার পিকচার গুলো কিন্তু হ্যাঁ, একটু আনইউজুয়াল। আনইউজুয়াল হবে। তো ওটাই আইএলটিএস হচ্ছে ট্রিক করার ট্রাই করবে, কিন্তু ট্রিক আসলে না হলেই হয়। কারণ কোয়েশ্চেন ইজি হয় কিন্তু রিডিংটা এবারই হার্ড হয়েছিল। তবে হ্যান্ডস ফর তাসিম, তাসিমের জন্য একটা বিগ হ্যান্ড। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি হচ্ছে 20 তারিখে আমার আইএলটিএস এক্সাম দিলাম। স্পিকিং ছিল আমার 17 তারিখে। তো স্পিকিং এ আমার এক্সামিনার ছিল বাংলাদেশী। তো আমি আগেও শুনতাম যে স্পিকিং হচ্ছে বাংলাদেশিরা মানে একটু কম মার্ক দেয়, কিন্তু মানে উনি ফ্রেন্ডলি ছিল আরকি আমার সাথে। উনি ফ্রেন্ডলি ছিল, স্পিকিংটা ভালোই গেছে। যদিও আমি একবার মক টেস্ট দিয়েছিলাম আমার সেন্টারে, ওখানে আমি 7 পেয়েছিলাম। তাও একটু ফাম্বলিং এর কারণে হয়তো 6.5 পেয়েছি মানে আমার মেইন এক্সামে। তো যদিও আমরা মক টেস্ট গুলা দেই স্যার, মক টেস্ট দিলেও কিন্তু মেইন এক্সাম কিন্তু একটু আলাদাই হয়। মানে একটু প্রেশার থাকে, নার্ভাসনেস থাকে, তার জন্য একটু প্রেশারের জন্য মার্ক একটু কমও আসতে পারে। সো ওটা ভেবেই গিয়েছিলাম। সো নরমালি ভালোই দিয়েছি, তাও একটু মার্ক 6.5 পেয়েছি, একটু কম এসেছে মার্ক। 7 পেয়েছিলাম মকে। এটা একটু ইন্টারাপ্ট করি আপনাকে। জি, জি। আমাদের এখানে দিয়া আছে, দিয়ার সাথে এর আগে একজন প্র্যাকটিস করতো, আগের টার্মের কথা বলছি। দিয়া সেকেন্ড টাইম পরীক্ষা দেবে ডিউ টু, উনি যখন আগে বলেনি আবার ভাববে যে বারবার পরীক্ষা কেন দিচ্ছে। দিয়া হচ্ছে 2 বছর আগে আইএলটিএস করছে, যখন উনি ছোট ছিল, হাঁটি হাঁটি পা পা করে এখানে উঠতো, উঠতেই কষ্ট হতো না, তিনজন আসতো সাথে উঠাই দিতে। কেউ 2 বছরে এটা তো এক্সপায়ার হয়ে যায়, ওনাটা এক্সপায়ার হয়ে গেছে, আর উনি তখন প্ল্যান করে নাই যে বাহিরে যাব বা ইত্যাদি। আমরাই পুশ করছি যে ঠিক আছে আপনি ভালো পারেন, আইএলটিএসটা দিন। যেমন এই যে এখানে যারা ফাউন্ডেশনে আছেন, সেম উনি ওই ব্যাচেরই স্টুডেন্ট ছিল। তো পরে ওনার বললাম আপনার আলটিমেট গোল কি, বলে আইএলটিএস করার। তাই তো স্যার, তো আইএলটিএস করবেন, ওয়াই আর ইউ হিয়ার, আপনার এটা তো দরকার নাই, কারণ ওনার বেসিকটা অনেক স্ট্রং ছিল। তারপরে শুরু হলো, যখন প্রিপারেশন করলো, প্রিপারেশন নিল, তখন আমরা ওনাকে ইনসিস্ট করলাম, আমরা বলতে আমি আর ওনার বাবা, তো ঠিক আছে পরীক্ষাটা দিয়ে দেন, ঝামেলা শেষ হয়ে যাক। আহ, খুব ভালো প্রিপারেশন ছিল না, তো 7.5 আসছিল। ওনার কথা এই জন্য বললাম যে উনি যখন আরেকজনের সাথে প্র্যাকটিস করতো, তো সে আবার বলতেছে এই তাসিমের কথাটাই, যে ওই এক্সাম ভেন্যুতে আমি যাব, একটা মক টেস্ট দিব, ডিউ টু এক্সাম ভেন্যুর সাথে পরিচিত হওয়া দরকার। তখন উনি এটা রিপ্লাই করছিল, এক্সাম ভেন্যুর সাথে পরিচিত হওয়ার কি আছে। ওইটাও কিন্তু আমার মনে ছিল যে এক্সাম ভেন্যুর সাথে পরিচিত হওয়ার দরকার নেই, শুধু শুধু আপনি 1,000 টাকা কেন দিবেন। তো এই ক্ষেত্রে ওই যে তাসিনের কথা মিলে গেল, যে মক টেস্ট আর রিয়েল টেস্ট একটু নট ডিফারেন্ট, সেম। হ্যাঁ, নট সেম। ওকে, ক্যারি অন। তো ওটা আমি মক টেস্ট দিয়েছিলাম, আর ২ টা মক টেস্ট দিয়েছিলাম। তো ২ টাতে আমার ৭ আর 6.5 এরকমই আসছিল মানে ওভারঅল। তো পরে 20 তারিখে এক্সাম দিলাম। লিসেনিং তো প্যাটার্ন একটু চেঞ্জ হয়েছিল। তা স্যার ওটা আগে বলেছিল যে লিসেনিং এর প্যাটার্নটা চেঞ্জ হবে। তো ওটা তেমন প্রবলেমেটিক হয়নি।
কারণ মানে ইজি ছিল লিসনিংটা। বাট ধরাটা খেয়ে গেলাম রিডিংয়ে। রিডিংটা মানে একটু আনএক্সপেক্টেডলি টাফ ছিল। মানে ফার্স্ট প্যাসেজটা অস্ট্রেলিয়া নিয়ে ছিল। তো ফার্স্টেই দেখলাম যে একটু টাফ। মানে ওটার জন্য নার্ভাস হয়ে গিয়ে পরেরগুলো একটু কম্পারেটিভলি ইজি ছিল কিন্তু তাও টাফই ছিল বলা গেলে। তো তারপর রিডিংটা দিলাম। রিডিংটা দিয়েই তো মনটা খারাপ হয়ে গেল। পরে পরে রাইটিংটা আমি হচ্ছে নিজের মতো করে লিখলাম যে রিডিংটা যা হলো যদি আসে 6.5 ওটাই এনাফ, এখন আর কিছু করার নাই। তো রাইটিংটা দিলাম। রাইটিংটা নিজের মতো করে লিখে চলে আসলাম আরকি। তারপর রাইটিং এ বেশি পেলাম, 7 পাইলাম। তো আমি যেটা বলবো যে নার্ভাস থাকা যাবে না। আর যত বেশি প্র্যাকটিস করা যায় স্পিকিং, স্পিকিং হচ্ছে স্যারের কাছে প্র্যাকটিস করে। স্যার অনেক ভালো মানে এক্সামিনার স্পিকিং এর। ডেইলি যদি আমি ডেইলি প্র্যাকটিস করেছি এখানে। তো ডেইলি প্র্যাকটিসের জন্য আমার স্পিকিংটা একটু মানে ডেভেলপ হয়েছিল। যদিও হচ্ছে আমি শুরু থেকে স্পিকিং করছি এখানে। আর যেটা বললাম লিসেনিং, রিডিং, রাইটিং তো ডেইলি হয়। জি। এবং এটাই আর এইভাবে প্র্যাকটিস করে গেলে আমার ইনশাআল্লাহ সবাই ভালো করবে। পারেন যে টাইপ অফ কোশ্চেন যেমন প্যাটার্ন গুলো কি হয়, যে লিসেনিং এ আগে আমি বলছিলাম যে লেখেন হ্যাঁ, মানে স্পিকিং ফার্স্টে এমসিকিউ ছিল, মানে ৩টার মতো এমসিকিউ প্রথমে ছিল। এমসিকিউ আসছে, হ্যাঁ, হ্যাঁ। এটা তো রেয়ার। রেয়ার, হ্যাঁ। রেয়ার বাট কিন্তু আপনি করাইছিলেন মনে হয়। হ্যাঁ, আমার এখানে এখন এই কথা বললেই ওরা বলে আমি তো ভালো না, ভালো দেয়া থাকো। আমি যখন করাচ্ছি তখন আপনি বলছেন এটা সুপার ডিফিকাল্টি, তাই না? অনেকজন বলে এই কঠিন কোশ্চেন গুলো দিচ্ছেন ইত্যাদি ইত্যাদি। বাট এবং আমার অনেকগুলো আপনার প্র্যাকটিস সেশনে দেখেন পার্ট 1 এ এমসিকিউ থাকে। হ্যাঁ। তো ওইটা আবার অনেকজন মনে করে খুব ডিফিকাল্ট, এটা করা ঠিক না, হ্যান ত্যান। বাট রিয়েলিটি হচ্ছে আপনি যদি ডিফিকাল্টিজ ফেস করেন এখানে, রিয়েল টেস্টে ডিফিকাল্ট হলে ইটস ওকে, ইটস খুব ওকে। হ্যাঁ, বেশি ওটা তো মেজর প্যারা হবে না সমস্যা তখন। হবে না। হ্যাঁ। বাট এখন আমি আপনাকে এত সিম্পল কোশ্চেন করাচ্ছি, যদি এরকম হয় তারপরে রিয়েল টেস্টে দেখলেন কঠিন, কঠিন তখন তারপরে আপনি যাওয়ার সময় আমার গ্লাস গ্লাস ভেঙে। সে এই জন্য কঠিন করাই, নাথিং এলস। তাসিম ক্যারি অন। হ্যাঁ, আরেকটা কথা কি স্যার সব টাইপের কোয়েশ্চেনই প্র্যাকটিস করায়। যেহেতু মানে কোনো কোয়েশ্চেন ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই ওখানে। যদি ইররিলেভেন্ট কোয়েশ্চেনও আসে তাহলেও স্যারের করানোর মধ্যেই আসবে। এবং স্যারের কাছে আমরা সাজেশন নিয়েছিলাম যে কোন মানে রাইটিং এ কোনটা আসতে পারে। সো 2 পার্ট কোয়েশ্চেনই আসছিল। সাজেশন কি একটা ওটা এসেছিল এবং ওই যে একটু আনইউজুয়াল টেবিল আসছিল। তো ওটা সমস্যা হয়নি যেহেতু আনইউজুয়াল টেবল তো দেখেন, আমরা কি বলে ওই যে লোকনাথ। লোকমাতে হ্যাঁ, গিয়ে বললাম না এখনকার পিকচার গুলো কিন্তু হ্যাঁ, একটু আনইউজুয়াল। আনইউজুয়াল হবে। তো ওটাই আইএলটিএস হচ্ছে ট্রিক করার ট্রাই করবে কিন্তু ট্রিক আসলে না হলেই হয়। কারণ কোয়েশ্চেন ইজি হয় কিন্তু রিডিংটা এবারই হার্ড হয়েছিল। তো আমি জানি না এখন ফিউচারে কি হবে, যদি পেপার বেস উঠে যাচ্ছে যারা কম্পিউটার বেস দিবেন। কম্পিউটার বেস তো আমার কাছে ইজি মনে হয়েছে কিন্তু আমি পেপার বেস দিয়েছি কারণ আমার প্র্যাকটিস পেপারে। তো কম্পিউটারে যাদের টাইপিং এর সমস্যা তারা প্র্যাকটিস করলে হয়ে যাবে, ওটা তো তেমন সমস্যার কথা না। তো এখানেও তো শুরু হবে কম্পিউটার বেস। জি স্যার, জি। আমরা হয়তো ওই দিনকে 10 তারিখের পর থেকে এখানে হুম। কম্পিউটারে প্র্যাকটিস করা আর হবে। কম্পিউটার বেস একটা সুবিধা কি রাইটিং এ হচ্ছে কার্সার দিয়ে এডিট করা যায়, হাইলাইট করা যায়, তারপর ডিলিট করা যায়, যেটা পেপার বেসে সম্ভব না। পেপার বেসে আলাদা ছক করে ওটা কাটা তো সমস্যা। তো ওই দিক দিয়ে একটা অ্যাডভান্টেজ আছে কম্পিউটার বেসডে। সো পেপার বেসটা তো খারাপ না, যেহেতু উঠে যাচ্ছে তাও পেপার বেসটা একটু টাইম লাগে রেজাল্ট আসতে। তাও যারা কমফোর্টেবল পেপার বেসে তারা পেপার বেসটাই তো দিবে। সো এখন এটাই। এখন আপনি আপনার ওই দিনের এক্সপেরিয়েন্সটা ও বলেন। মানে আচ্ছা। হয় কি উনি মানে সবাই যেটা ফিল করে যে যাওয়ার পরে একটু নার্ভাস হয়ে যায়। আমার নার্ভাস, মানে এটা আমি যদি আমার এই যে প্রথম পরীক্ষা দিয়েছে ডেলফ A1 ফ্রান্সে, হুম। যখন ওই পরীক্ষাটা দেই তো স্পিকিং আসতেছে, তো আমি বারবার কি করতেছি ওখানে পানি খাচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি। এখন হ্যাঁ। ওখানকার যে টি বয় ছিল উনি আমার বলতেছে যে মসিও আপনি কি টায়ার্ড? মসিও মানে ফ্রেঞ্চে বলে আর কি, স্যার তো আপনার কি ভয় লাগতেছে? আমি না কিসের ভয়? কিন্তু আমি তো জানি হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মি। মানে সেরকম পানি খাচ্ছি, ওয়াশরুমে যাচ্ছি। এখন যাওয়ার পরে দেখি সব আফ্রিকান। মানে ফ্রেঞ্চ গুলো হয় কি আফ্রিকানরাই, ওদের তো ফ্রান্সের কলোনি ছিল, তাই না স্যার? বাংলাদেশি টেস্টের ক্ষেত্রে দেখা যায় প্রথমেই থাকে ওরা আফ্রিকানরা বসে থাকে। আইএলটিএস এরকম না, তো ওদের দেখে পুরা যাও পারতাম ফ্রেন্ডস A1 মানে একদম জিরো লেভেল আর কি, বিগিনিং, কেবল আমি নাম বলতে পারি, যাও পারতাম আর ওটা ভুলে গেছি। তারপরে ওখানে ওদের স্পিকিং ছিল, স্পিকিং এ একটা কোশ্চেন দিছে, কোশ্চেনটা হচ্ছে ওয়াসো এন্ড ওয়াসো, জ আর স, মানে একটা মানে মাছ একটা মানে বিষ। তো আমি মাছরে বিষ বানাই দিছি, ওইটা জীবনে ভুলবো না আর কি। এই জন্য ওই এক্সপিরিয়েন্সটা খুবই দরকার রিয়েল টেস্টের ক্ষেত্রে। আপনি যখন ওই যে প্রথম এন্ট্রিটা হলো, তারপরে মনে হলো একটু পানি খাই, গলা শুকায় যাচ্ছে, এইগুলো একটু ওনাদের বলেন যাতে এই গলাটা না শুকায়। কারণ এখানে
আইএলটিএস এ আমার এক্সপেরিয়েন্স যেটা বলে, আপনি যদি কনফিডেন্ট থাকে আপনার, হুম, প্যানিক না হন, পরীক্ষা ভালো হবে। হ্যাঁ, যেটা তাসিনের ক্ষেত্রে ছিল যে ও প্যানিকড হয় না, এই জন্য ওকে আমি ওভার কনফিডেন্স ছিল যে না, এই ছেলে আর যাই হোক 7.5 নিচে আসবে না, তারা বেশি আসার কথা। এবং ও প্রতিদিন কিন্তু আমাকে শোনা দিত, কত স্যার 8.5 ওকে পাই, মানে আমি জানি যে ও আমাকেই শোনায়, তাই না স্যার? হ্যাঁ, সো এই জায়গা থেকে বলা যে আপনি বা যারা এই যে প্যানিক আছে হয়ে যাচ্ছেন, তারা যদি আরেকটু এটাকে রিমুভ করতে পারেন, ওই নার্ভাসনেস কাটাইতে পারেন, তো স্লাইটলি নার্ভাসনেস ইজ ওকে, বাট এটা যদি এক্সট্রিম লেভেলে হয়, এক্সট্রিম লেভেলের সমস্যা। সমস্যা। তো আপনি প্রথম থেকে বলেন যে মানে প্রথম মানে ওই দিনের আচ্ছা, ওই দিন এক্সপেরিয়েন্স যে থেকে, আচ্ছা। কেমন ছিল দিনটা, কিভাবে ওনাকে এই যে একটা সিংহর সামনে লড়াই করতে হলো। হুম, সবাই তো ভয় পায়, সিংহ তাই যায়। না? হ্যাঁ, সিংহ হ্যাঁ, না, পরীক্ষা দেখে। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, তো আমার তো 17 তারিখে স্পিকিং ছিল। তো ওই দিন নার্ভাস ছিলাম না। কিন্তু IELTS এর কি একটা অনেক ফর্মালিটিস এর মধ্যে যাওয়া লাগে। চেকিং হয়, এটা সেটা হয়, পাসপোর্ট চেকিং, বসে থাকতে হয়। তো ওখানে একটু নার্ভাস হওয়া স্বাভাবিক। তাই আমি নার্ভাস হইনি। কিন্তু যখন আবার ভিতরে নিয়ে যায় আরকি, রুমের মধ্যে নিয়ে যায়, ওখানে একটু বসে থাকতে হয়। তখন একটু নরমাল একটু প্যানিক হইনি। একটু নার্ভাস ছিলাম যে কি হয় না হয়, ওটা নিয়ে একটু নার্ভাস ছিলাম। তো পরে যখন হচ্ছে ঢুকলাম আমি, মানে একদম এক্সামিনার রুমে, তখন হচ্ছে নার্ভাসনেস কেটে যায় আরকি। তো আসলে প্যানিক হয়ে তো কোনো লাভ নাই। এটা আল্টিমেটলি এটা একটা নরমাল এক্সাম। এটাতে যদি খারাপ করি আবার দেওয়া যায়। এখন ওটা যদি না দেওয়া যায় তাও তো হচ্ছে কি, ওই এক্সামটাই ভালো দেওয়া লাগবে। তো এক্সামিনার বাংলাদেশী ছিল। তো আমি নরমালি সব যেটা আস্ক করছে সবই আমি হচ্ছে অ্যান্সার দিয়েছি। দেওয়ার পর হচ্ছে কিউ কার্ড ছিল। কিউ কার্ড মনে হয় আমার অতটা ২ মিনিটে যায়নি। ১ হ্যাঁ, থেকে হ্যাঁ, ওটা ১.৫ তো মিনিটে আমি গেছিল। তারপর আমি যখন দেখলাম এক্সামিনার হচ্ছে একটু মনে চাচ্ছিল যে আমি আরেকটু বলি। তো কিউ কার্ড আমি বলব যে সবাই ২ মিনিট বলার চেষ্টা করবেন। ওটা আরো ভালো হয়। আর ২ মিনিট বলতে কি, যেটা তাসিনের আমি তো আপনার সাথে কথা জি, বললাম জি। ওইদিন। তো তারপরে আমি রেজাল্টের পরে একটু চেক দিছিলাম যে কেন স্পিকিং এ এসএলএ 6.5 আসলো। হুম, এটা আরো বেশি আসার কথা। হ্যাঁ, কিন্তু আনফরচুনেটলি ওই কিউ কার্ডটাতে উনার শর্টেজ আছে। শর্ট তো সেই জায়গা থেকেই ওই ব্যান্ড স্কোরটা কমে গেছে। একটু কমে এই গেছে। সেম কেস আরেকজনের সাথে ঘটছিল, খুব ভালো ফ্লুয়েন্ট স্পিকার। আমি ওনাকে বললাম যে এটা আপনি ওই কি ইওআর করেন না। হুম, তো উনি বলে না করব। তো করার পরে আলটিমেটলি চেঞ্জ হয় নাই। ডিউ টু ওই যে ওখানে ছিল ১ মিনিট। আর হুম, উনার হয়েছে ১ মিনিট ওই ২০-২৫ সেকেন্ডের ভিতরে শেষ ঐরকমই হয়ে হ্যাঁ, গেছে। ওদের বেশি হয়নি। এইটাই কিন্তু আমি বলতাম যে তাসিন এখানে আরেকটু এফোর্ট দিতে হবে ইত্যাদি। তো তাসিন বলতো যে ওখানে যা দিব না। ওখানে যা আর নাকি হয়নি। থেমে গিয়েছিলাম তো তার জন্য আর কন্টিনিউ করিনি। তো তখন দেখলাম এক্সামিনার কিছু বলল না। পরে পার্ট 3 তে চলে গেল। তো পার্ট 3 কোয়েশ্চেন অ্যাজ ইউজুয়াল ভালোই দিয়েছি। তো আমার মনে হয় কিউ কার্ডের জন্যই হয়তো ব্যান্ড একটু স্কোরটা একটু মার্কসটা কমে কম গেল। আসছে, হ্যাঁ। তো ঐদিন আমি হচ্ছে বাসায় এসে ক্যালকুলেট করতে থাকলাম যে স্যারকে মানে মেসেজ দিয়েছিলাম যে মানে কোন ক্যাটেগরিতে ইয়ে মানে মার্ক মার্কিংটা দেয়, হয়। হ্যাঁ। তো আমি ভাবলাম যে 7 বা 6.5 এরকমই হয়তো পাবো। পরে তো ২০ তারিখে যখন হচ্ছে এলআরডব্লিউ লিসেনিং রিডিং রাইটিং ছিল, তো ঐদিন নরমালি সকালে উঠে খেয়ে-দেয়ে গেলাম। দুপুরে ছিল। তো ফার্স্ট এ ওই যে ফর্মালিটি শুরু, ঐদিন আরো বেশি চেকিং করছিল। মানে সবকিছু চেক করে পাসপোর্ট চেকিং এটা সেটা। তো তারপর ফার্স্টে লিসেনিং হয়। লিসেনিংটা আমি দিলাম। আমার অত প্যানিক ছিলাম না ফার্স্টে। লিসেনিংটা ইজি হয়েছিল। আনইউজুয়াল প্যাটার্ন হলেও ওটা ইজি হয়েছিল। আর মানে আমার লাস্টের ১০ টাই ঠিক হয়। মানে আমি চেক করেছিলাম তো মানে বাসায় এসে তো দেখলাম লাস্টের ১০ টাই ঠিক। তো মনে করেছিলাম 7.5 বা 8 এরকমই পাবো। তো কিন্তু রিডিং এর কোয়েশ্চেনটা দেখে আসলে মানে আমার অনেক একটু আনইউজুয়াল হয়ে যায়। কারণ অনেক হার্ড ছিল। ফার্স্ট প্যাসেজটা একটু বেশি হার্ড ছিল। পরের এগুলো আমি যখন বাসায় এসে মিলালাম। ফার্স্ট প্যাসেজটা আমি ইন্টারনেটে পাইনি। কিন্তু পরের ২ টা পেয়েছিলাম। তো ফার্স্ট প্যাসেজটাই হার্ড ছিল বেশি। পরের ২ টা আসলে একটু প্যানিক যদি না হতাম তাহলে ভালো অ্যান্সার করতে আরো একটু ভালো বেটার হতে পারত। না, আর ওটা তো আনইউজুয়াল কোশ্চেন ছিল পার্ট 1 এ, যেমন লিস্ট অফ হেডিং ছিল। হ্যাঁ, লিস্ট অফ ফিলিংস লিস্ট ছিল। অফ তাও হেডিংস ওটা ঠিক প্রথমে ছিল। ঠিক তো হয়েছিল তাও। অনেকজন হয়তো এটা দেখেই প্যানিক হয়ে যায়। এটা একটা কারণ হতে হুম, পারে। হুম, প্রথম কোশ্চেন যদি প্যাসেজটা একটু ডিফিকাল্ট হয় তো রিডিংটা স্বাভাবিকভাবেই খারাপ হবে। হুম। তো এটা আমি যখন রিডিংটা দিলাম, রিডিং দেওয়ার পর রাইটিং এ হচ্ছে দেখলাম একটু টেবিলটা একটু বড় ছিল। মানে আনইউজুয়াল টাইপের। ৪ টা পয়েন্ট ছিল ৪ টা দেশের। তো তা আমি যেভাবে লিখতে হয় স্যার যেভাবে শিখালো সেইভাবে আমি লিখেছি। তো ওইভাবে লিখে ভাবলাম যে যেটা হবে হবে। তারপর টাস্ক 2 তেও হচ্ছে আমার মানে মনের মাধুরী মিশিয়ে একদম লিখে ফেললাম যে কি লেখা যায়। জি? টাস্ক 2 তে ছিল আ ওটা একটু দেখতে হতো। কোশ্চেন আমার কাছে আছে কিন্তু ওই ডিভাইসে। কোশ্চেন গুলো ও পরীক্ষা দেওয়ার পরে রাত্রে তো আমি এগুলো চেক
যেহেতু ব্যবসায়ী এটা, হুম। মানে এটা করেই খাই। তো আবার দেখলাম কি কোশ্চেন আসছে ওগুলো একটু হুম। এভালুয়েট করার টাস্ক চেষ্টা 2 তে তাই করলাম। না? টাস্ক 2 টাস্ক 2 তে কোয়েশ্চেনটা অত হার্ড ছিল না। মানে আমি যেভাবে এখানে করেছি ঐরকমই আসছিল। তো পরে টাস্ক 2 টাও দিলাম, ওইভাবে লিখে দিলাম। কিন্তু রিডিং এর জন্য ঐদিন মন খারাপটা হয়ে গেছিল যে রিডিং এ কি হয় না হয় ওটা নিয়ে একটু সন্দেহ ছিল আমার এতদিনে। যে রিডিং এ কি হচ্ছে আমার 6 এর নিচে চলে আসতে পারে নাকি না? এরকম মনে হয়। তো হ্যাঁ, আমি যেটা বলব যে IELTS অতটা কঠিন না। এটা তো সবাই বলে কঠিন না। কিন্তু ওই যে নিজের মতো করে যদি কনফিডেন্ট থাকা যায় তাহলেই স্কোর চলে আসে। আর সবসময় তো আর হার্ড হবে না। আমার বেলায় হইছে তো এটা তো নরমালি হতেই পারে। সবার বেলায় তো তা হবে না। আর হার্ড হলেও যদি কারো প্রিপারেশন ভালো থাকে তাহলে সে ভালোই করবে। আমার হয়তো প্রিপারেশন আরেকটু নেওয়া লাগতো বা এরকম কিছু একটা। Bilingual Learning Center, BLC, Bogura.